শুরু করছি বাংলা বলছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট চেয়ে সংসদের দুকক্ষেই নোটিশ দিলেন বিরোধীরা, এবং যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে মোট 10 পাতার এই নোটিশে যে 7টি বিষয়ের উল্লেখ করা হয়েছে, মোট 193 জন সাংসদ সই করেছেন, যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে সংখ্যাটা। এটা কি শুধুই প্রতীকী ইমপিচমেন্ট প্রস্তাব হিসেবেই এর যাত্রা শেষ করবে, নাকি এই কাহিনীতে টুইস্ট থাকতে পারে? এই সব নিয়ে এই মুহূর্তে চর্চা জোর কদমে চলছে, সেদিকে আমরা নজর রাখবো। রাত পোহালেই প্রধানমন্ত্রীর ব্রিগেডের সভা, তাই নিয়ে সাজো সাজো রব গেরুয়া শিবিরে। আর এরই মধ্যে আমরা দেখলাম যে রাষ্ট্রপতির প্রোটোকল ইস্যুতে এবার কড়া অবস্থান নিল কেন্দ্র, এবং দার্জিলিংয়ের জেলা শাসক মনীষ মিশ্র এবং শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকরকে ডেপুটেশনে চেয়ে পাঠালো কেন্দ্র। এবং এর কয়েক ঘন্টার মধ্যেই আমরা দেখলাম দার্জিলিংয়ের জেলা শাসক মনীষ মিশ্র, তাকে অপসারণ করা হয়েছে, তার পদ থেকে অন্য দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। এই সব নিয়ে আমরা আলোচনা করব আজকের বাংলা বলছেতে। শুরুতে চোখ রাখবো প্রতিবেদনে। তৃণমূলের উদ্যোগে একজোট ইন্ডিয়া মঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরানোর জন্য নোটিশ দেওয়া হলো লোকসভা ও রাজ্যসভায়। অপসারণ নোটিশে মোট 7টি বিষয় আনা হয়েছে। এগুলি হলো এসআইআরে জ্ঞানেশের ভূমিকা, সাংবিধানিক পদের অপব্যবহার, পক্ষপাতিত্ব, বৈধ ভোটারদের নাম বাদ, সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার, সুপ্রিম কোর্টের রায় না মানা, সিইসি নিয়োগে গলদ। নোটিশে সই করেছেন 193 জন। এর মধ্যে লোকসভার সাংসদ রয়েছেন 130 জন, রাজ্যসভার 63 জন। कानून का अनुसार हमारा नोटिस है और कमेटी बनना चाहिए। आपके मुख्य आरोप क्या है? मुख्य आरोप है कि वो डिसएनफ्रेंचाइज किया है, बहुत लोगों को नाम वोटर लिस्ट से निकाल गया है। ये सरासर गलत है, और वो भी प्रोसेस जो हुआ है, ये प्रोसेस करते हुए बहुत बीएलओ को जान गया है, बहुत वोटर को जान गया है, वो हमारे लोग को कष्ट दिया है। ये अपना न्यूसेंस वैल्यू बढ़ाने के लिए ये सब करता है, समय बर्बाद करता है पार्लियामेंट की। इससे पहले भी स्पीकर के ऊपर जो लाया गया है समय बर्बाद किया है, और देश का जनता ने देखा इसमें इनको कोई सीरियसनेस ही नहीं है। एप्लीकेशन करता है तो वो भी रिजेक्ट हो जाता है कि स्पीकर ने खुद ही उसको 3 बार 4 बार बोल के एक्सेप्ट कराया, चलो भाई कर लो। तो ये हालत है। और आपने देखा होगा लास्ट में आदरणीय गृहमंत्री जो भाषण दे रहे थे, उनका क्या वोटिंग तक नहीं मांगा, वोट मैंने वॉकआउट भी नहीं कहा, वोटिंग भी नहीं मांगा। जो चेयर बैठे हुए थे स्पीकर चेयरमैन है, उन्होंने नेक्स्ट डे के लिए हाउस को बुलाया गया, आज के लिए खत्म हुआ। ये है उनका सीरियसनेस। तो ये आप जनता देख रहे हैं उनको। দেশের সংসদীয় ইতিহাসে এই প্রথম কোনো মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণ চেয়ে সংসদে নোটিশ জমা পড়ল। প্রস্তাব গৃহীত হলে তা পাশ করাতে 2/3 সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন। তবে মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণের প্রক্রিয়া বেশ শক্ত। এই প্রক্রিয়া অনেকটাই সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারপতি অপসারণের নিয়মের মতোই কঠোর। গুরুতর অসদাচরণ বা অক্ষমতার অভিযোগ প্রমাণিত হলে তবেই সংসদে প্রস্তাব এনে তাকে পদ থেকে সরানো সম্ভব। সেই প্রস্তাব পাশ করাতে সংশ্লিষ্ট কক্ষে বিশেষ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। এই নোটিশ সংসদে পেশ হওয়ার পরে যদি তা গৃহীত হয়, তবেই অপসারণ বা ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু হবে। সিইসিকে পদ থেকে সরাতে হলে সংসদের 2 কক্ষে উপস্থিত ও ভোট দিয়েছেন এমন সদস্যদের 2/3 এবং সংসদের মোট সদস্য সংখ্যার অর্ধেকের বেশি সমর্থন প্রয়োজন। নোটিশ পেশের পর সংসদে এই রাজনৈতিক লড়াই কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার। কলকাতা টিভি। আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে সুপ্রিয় ঘোষ, কংগ্রেসের পক্ষ থেকে চন্দন ঘোষ চৌধুরী, সিপিআইএম এর পক্ষ থেকে সায়ন ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বসুন্ধরা গোস্বামী। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে যোগ দেবেন। আমি প্রথমে সুপ্রিয়র কাছে আসি। সুপ্রিয়, একদম ভোটের মুখে দাঁড়িয়ে যে কোনো সময়ে ভোট ঘোষণা হবে। আমরা সদ্য দেখেছি যে জ্ঞানেশ কুমার সহ নির্বাচন কমিশনের যে ফুল বেঞ্চ, তারা এ রাজ্য সফর করে গেছেন, পরিস্থিতি বিবেচনা করে বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করে গেছেন, একটা দীর্ঘ সাংবাদিক বৈঠকও করে গেছেন। এরকম একটা সময়কালে দাঁড়িয়ে পার্লামেন্টে 193 জন সাংসদ তারা নোটিশ দিচ্ছেন যে জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট চান, এবং দেশের ইতিহাসে প্রথমবার। দেখো, প্রথমত হচ্ছে যে তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতেই পারেন, তাতে কোনো অসুবিধার কিছু নেই। লোকসভা স্পিকারকেও তো এই ধরনের ইমপিচমেন্টের নোটিশ আনা হয়েছিল, তার পরবর্তীকালে আমরা অনাস্থা আনা হয়েছিল। এই অনাস্থার কি ফল দাঁড়িয়েছে সেটা আমরা স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছি। অভিযোগ
বিক্ষোভকারীরা অভিযোগ করবে, সেটা নিয়ে আমাদের আলাদা করে ইলেকশন কমিশন নিয়ে কোনো কিছু বলবার নেই। প্রথম কথা হচ্ছে এনারা যে কথাটা বললেন, একটু আগে সৌগতবাবুর বাইট দেখছিলাম, সৌগতবাবু যে কথাটা বলছেন আধা হিন্দি আধা বাংলায়, সেটা হচ্ছে যে আমাদেরকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, আমাদের বেদনার সুর তার গলায়। সেটা হচ্ছে যে ওনার কথায় বোঝা যাচ্ছিল যে ভোটগুলোতে কালেক্ট করে তারা এতদিন ধরে ক্ষমতায় থাকার পরিকল্পনা বা যাই করতেন, সেগুলোতে খুব বড় একটা আঘাত লেগেছে। আর যেখানে তুমি বলছিলে দিদি যে এই যে 193 জন সাংসদ তারা সাইন করেছেন, তাতেও তো মানে বিরোধীরা পূর্ণাঙ্গ বিরোধী, যে ঐক্যর কথা আমরা বলি যে ইন্ডিজোটের, সেটা তো দেখা গেল না। হ্যাঁ, কিন্তু সুপ্রিয় তার মানে- পয়েন্টটা হচ্ছে, সুপ্রিয়, আমরা এখানে এই পয়েন্টটা যে ডেফিনেটলি পাটিগণিতের হিসেবে নাম্বার অনেক কম রয়েছে, কিন্তু যেটা ইন্টারেস্টিং যে যেখানে এই ধরনের ইমপিচমেন্ট প্রস্তাব আনতে গেলে 100 জন, ন্যূনতম 100 জন সাংসদের স্বাক্ষর দরকার হয়, সেখানে 193 জন, যার মধ্যে লোকসভাতেই শুধু 130। এই নাম্বারটা কিন্তু প্রতীকী হিসেবে অত্যন্ত অত্যন্ত সিগনিফিকেন্ট। নিশ্চিতভাবেই সেটা আমি যখন, এটা তো এখনো পর্যন্ত গৃহীত হয়নি, গৃহীত হওয়ার পর যখন ভোটাভুটির আকারে যদি চলে যায়, তখন দেখতে পারবে যারা এখানে সাইন করেছেন তাদের অর্ধেক লোকই এখানে থাকবে না। আবার তোমাকে এখানে আমি বললাম, মানে এর অনেক দিন আগে একটা ভোটাভুটির কৌশল হয়েছিল, যেখানে আমি কলকাতা টিভিতেই ছিলাম, তুমি ছিলে অ্যাঙ্কারিংয়ের দায়িত্বে। তখন আমিও বলে গেছিলাম যে অর্ধেক সময় দেখতে পারবে যে বিরোধীদের অর্ধেক লোকই থাকবে না। এই তৃণমূল যে বড় বড় কথা বলছে, এই সৌগত রায়ের দেখবে সেদিনকে শরীর খারাপ থাকবে, উনি পৌঁছবেন না, এরকম ঘটনা তো আমরা দেখেছি। আমি না শরীর খারাপের কথা বলছি, সুস্থ থাকুক, উনি আবার দাঁড়াক, আবার জিতুক হারুক, সেটা পরের ব্যাপার, আমি সেটা বলছি না। আমার বক্তব্য পরিষ্কার, সেটা হচ্ছে যে যদি আমি পড়াশোনাতে ঠিকঠাকভাবে লেখাপড়া না করি, তাহলে আমি কি আমার স্কুলের টিচারকে দোষ দেবো, আমার স্কুলের হেডমিস্ট্রেস যিনি আছেন তাকে দোষ দেবো, প্রিন্সিপালকে দোষ দেবো? না। আমার বক্তব্য এটা, যদি আজকে কংগ্রেসের সরকার থাকতো বা বিরোধীদের সরকার থাকতো, তাহলে কি এই ধরনের ইমপিচমেন্ট নাকি এনেছেন তারা মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে আনতে পারতেন? তারা আনতেন না। উনি কমিশনার, আমি একটা শেষ কথা বলে শেষ করবো। বিহার, উনি একটা কথা বললেন যে অনেকগুলো নাম বাদ দিয়ে দিয়েছে। আচ্ছা, বৈধ ভোটার বাদ দিয়েছে, বিহার নির্বাচন হয়ে গেল, তো একটা কমপ্লেন জমা পড়েছে সুপ্রিম কোর্টে বা কোথাও? বৈধ ভোটার এখানে এখনো পর্যন্ত মানে টোটাল 60 লক্ষ বিচারাধীন, যে কোনো দিন ভোট ঘোষণা হবে, এখনো পর্যন্ত নাম্বারটা যেটা যেগুলো নিষ্পত্তি হয়েছে সেগুলো 10 লক্ষের একটু বেশি নিষ্পত্তি হয়েছে। আমার বক্তব্য 60 লক্ষের মধ্যে যদি মানে নথিভুক্ত কাগজপত্র, যেটা ন্যায্য কাগজপত্র, বৈধ কাগজ না থাকে, যদি আমার কাছে কোনো কাগজই না থাকে, যে প্রভিশনগুলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিয়েছে তার মধ্যে কিছুই না থাকে, তাহলে কি তাকে বৈধ ভোটার হিসাবে গ্রহণযোগ্যতার অর্জন করা উচিত? এটা কি আমরা সহনাগরিক হিসেবে মনে করি? নাকি আমরা যে হাওয়াটা তুলেছিলাম, বা এই বিরোধীরা যে হাওয়াটা তুলে সবার নাম বাদ দিয়ে দেবে, তোমার নামও আছে, আমার নামও আছে, চন্দনদার নামও আছে, সায়নের নামও আছে, নাম নেই, বৈধ ভোটার কেন বাদ দেবো? এমন অনেক মানুষের নাম নেই যারা বহাল তবিয়তে আছেন একদম, এবং বহু তাদেরকে বছর সুযোগ ধরে দিয়েছে তো। আছেন, যারা এই দেশেরই নাগরিক। তাদেরকে তো সুযোগ দেওয়া হয়েছে, বারংবার বলা হয়েছে যে এটা ফাইনাল লিস্ট নয়, সেটা তো বিচারাধীন বিষয় রয়েছে, জুডিশিয়ারি এর সাথে ইনভলভ হয়েছে, জুডিশিয়ারির উপর আমরা প্রশ্ন চিহ্ন দাঁড়াচ্ছি। আমি এখানে একটু চন্দনদার কাছে আসি, যে চন্দনদা, ঠিকই যে 193 এই নাম্বারটা ডেফিনেটলি একটা খুব সিগনিফিকেন্ট নাম্বার, আমি শুরুতেও যেটা বললাম, কিন্তু ফাইনালি এই ইমপিচমেন্ট প্রসেস, প্রথমত হচ্ছে দেশের ইতিহাসে ইমপিচমেন্ট, যে সিইসির বিরুদ্ধে ইমপিচমেন্ট, দেশের মুখ্য নির্বাচন কমিশনের এগেনস্টে ইমপিচমেন্ট, এই প্রথম। দুই হচ্ছে এটা নিয়ে নির্দিষ্টভাবে কিছু বলা নেই, এটা ধরে নেওয়া যেতে পারে যে যেভাবে বিচারপতিদের ইমপিচমেন্ট হয় সেই প্রসেসে এটা যাবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যে বিরাট নাম্বারটা আপনাদের দরকার, সেটা তো আপনাদের পার্লামেন্টে নেই, অর্থাৎ বিরোধীদের তাদের পার্লামেন্টে নেই। একেবারে শুরুতে বলি মৌপিয়া, যে আজকে 124/4 এই ধারাটাও কিন্তু একেবারে শুরুতে, মানে 1950 ইমপিচমেন্টের প্রভিশনটা সর্বক্ষেত্রে রাখা হয়েছে, এটা অস্বীকার করে লাভ নেই। এখনো পর্যন্ত 6 বার যে একটার বিভিন্ন মডেল চেঞ্জ হয়েছে, বাট 2023-এ যে ইলেকশন কমিশনের আমরা সকলেই জানি অ্যাপয়েন্টমেন্টস, কন্ডিশনস অ্যান্ড টার্মস অ্যান্ড সার্ভিসেস, সেখানে দাঁড়িয়ে আমরা একটা জিনিস দেখেছি যে ইনি আর ইলেক্টেড বলা যাবে না, ইনি সিলেক্টেড। একদম বেসিক প্রিন্সিপালের এই জায়গাটাতে ইমপিচমেন্ট শব্দটা কখনো ব্যবহার করা হয়নি, এই কারণে যে তাদের প্রয়োজন ছিল না, কারণ সিজিআই যখন ছিলেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যাজ ওয়ান অফ দ্য ভোটার্স ইন দ্য সিলেকশন কমিটি, তখন এই প্রশ্নগুলো উঠতো না, যেটা কংগ্রেসের সময় সুদৃঢ়ভাবে ছিল। আজকে ইমপিচমেন্টের প্রশ্নটা উঠছে অনেকগুলো কারণে, দেখো দুটো রিজন ওখানে দেওয়া আছে। একটা মিসবিহেভিয়ার, পলিটিক্যাল ক্লাসের সাথে উনি অবজ্ঞা করছেন, বিভিন্ন ক্ষেত্রে হুমকি দিচ্ছেন, এগুলো আমরা দেখেছি। দ্বিতীয়টা হচ্ছে ইনক্যাপাসিটি আছে, ইনক্যাপাসিটিকে তোমাকে রেগুলেট করতে পারি, 13টা ডিপার্চার, 13টা নিয়মের
পরিবর্তন, ইভেন সুপ্রিম কোর্টের ইনভলভমেন্ট তো বুঝিয়ে দিচ্ছে যে এই স্ট্রাকচারটা ইনক্যাপাসিটেড। এবং এখন তোমার পশ্চিমবাংলায় দাঁড়িয়ে যে অবস্থায় দাঁড়িয়েছে, তুমি বিহার কেন আর কারোর সাথে তুলনা করতে পারবে না, কারণ 60,06,675 মধ্যে 10,04,000 যার একটা রেজলিউশন হয়েছে, যার মধ্যে 4 লক্ষ কিন্তু প্রপার। আমাকে যদি সেই হিসেবে দেখতে হয় 24 লক্ষের নাম থাকা উচিত এই 60 লক্ষের মধ্যে, যদি সেই রেশিওতেও যায়, যারা ভোটাধিকারী তারা ভোট দিতে পারছেন না, তারা ভোট দিতে পারবেন না। যদি এরকম একটি ঘটনা ঘটে, তাহলে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে এই নির্বাচন কমিশন দুটো মানেই বৃদ্ধ, একদিকে ইনক্যাপাসিটি আর একদিকে প্রভোকেটিভ। সুতরাং এই যে পার্লামেন্টে ইমপিচমেন্টটা আনা হচ্ছে, এই ইমপিচমেন্টটা আনা হচ্ছে এই আঙ্গিকে, এবং এটাই একমাত্র কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে তো চলতি সপ্তাহে আমরা দেখেছি স্পিকারের লোকসভায় স্পিকারের এগেইনস্টে অনাস্থা, সেটাই বা ফাইনালি তার কার্যকারিতা কি হয়েছে? আমরা তো দেখেছি যে ইভেন তৃণমূল কংগ্রেস যারা প্রথমে এই অনাস্থা প্রস্তাবে তারা শর্ত সাপেক্ষে, যে তারা মনে করেছিল যে অন্তত 3 দিন সময় দেওয়া দরকার ইত্যাদি, প্রাথমিকভাবে তারা সমর্থন না দিলেও পরে তারা সমর্থন দেয়, কিন্তু ফাইনালের কার্যকারিতা কি? শুধুমাত্র একটা রাজনৈতিক ইস্যু তৈরি করা ছাড়া কার্যকারিতা কি আছে? বিরোধী দলের সংখ্যাটা তো কম থাকে ট্রেজারি বেঞ্চের থেকে, খুব স্বাভাবিক। তুমি এই প্রশ্ন করতে পারো না তাদের কার্যকারিতা কি। প্রশ্নটা হচ্ছে গভর্নমেন্ট শুনবে, বিকজ ইট ইজ খুব স্বাভাবিকভাবে বিরোধী এবং ট্রেজারি এইভাবে শব্দগুলো আসে। যে সরকার পুরো উল্টে দিয়েছে, তুমি জানো, এখানে গৃহমন্ত্রীর স্টেটমেন্ট আমি নতুনভাবে বলবো না, কিন্তু এই ইমপিচমেন্টের যে জায়গাটা স্বাধীনতার পরে এই কনস্টিটিউশনের ওপর দাঁড়িয়ে এই প্রথম, তার কারণ আমি আবারও বলছি, একটা সিলেক্টেড কমিটি এবং একটা স্বার্থ নিয়ে কাজ করছেন, যেটা বারবার প্রমাণ করেছি। রাহুল গান্ধীর স্টেটমেন্ট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থেকে আজ পর্যন্ত তারা কোনো কোয়েশ্চেন করতে পারেননি, আমরা বারবার এটাকে স্ট্যাবলিশ করেছি। আজকে ইমপিচমেন্টের যে জায়গাটা আসছে, মৌপিয়া, আমি একদম এখানে শেষ করি। তুমি একটা জিনিস বোঝো, যে মানুষগুলো ভোটাধিকার, যে মানুষগুলো ভোট দেওয়ার অধিকারী, যাদের ডকুমেন্টেশন আছে, তাদের রেখে দেওয়া হলো অ্যাবজুডিকেশনে, এবং ভোটটা যদি ডিক্লেয়ার হয় তার সলিউশন কি? এই নির্বাচন কমিশন আমি ফেলে আসবো, দিয়েছে এর মধ্যে। ইতিমধ্যে বসুন্ধরা আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন, আমি বসুন্ধরার কাছেও আসবো, তার আগে সায়নের কাছে চলে যাবো, সায়নদের অবস্থান একটু জানার চেষ্টা করবো। সায়ন, মানে অবস্থান কেবলমাত্র একজনেরই স্পষ্ট এবং একজনেরই পরিষ্কার। কনস্টিটিউশন যে দায়িত্ব এন্ট্রাস্ট করেছিল গণেশ কুমারকে, সেই কাজ উনি ঠিকমতো করতে পারেননি। রুপিয়াদি, আমি যদি একটু অন্য অ্যাঙ্গেলে দেখবার জন্য তোমাকে আবেদন করি, সেটা হচ্ছে এটা ঠিক যে এই প্রশ্ন উঠতেই পারে যে এই যা ইমপিচমেন্ট বা যা আলোচনা হচ্ছে, আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে নাম্বারস, সেই নাম্বারস কোথায়? কিন্তু আমি বলছি এটা একটা কনস্টিটিউশনাল পোস্ট, যে তুমি তোমার প্রতিবেদনে বললে যে সম্ভবত প্রথমবারের জন্য এমন ডিবেট হতে চলেছে ইমপিচমেন্টের উপর, ফলত বিষয়টা যথেষ্ট অস্বস্তির। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমাদের যে সংবিধান, সেই সংবিধান খুব নির্দিষ্টভাবে সেপারেশন অফ পাওয়ারের কথা বলেছে, অর্থাৎ জুডিশিয়ারির নির্দিষ্ট পাওয়ার, এক্সিকিউটিভের নির্দিষ্ট পাওয়ার, লেজিসলেচারের নির্দিষ্ট পাওয়ার। এই গণেশ কুমারের জন্য আজকে তুমি দেখো এক্সিকিউটিভের কাজের মধ্যে জুডিশিয়ারিকে ঢুকে যেতে হলো। আজকে এসআইআর এর যে কাজ জুডিশিয়ারির লোকজনেরা গিয়ে করছেন, বিচারকরা গিয়ে করছেন, সুপ্রিম কোর্টের নির্দেশে করতে হচ্ছে। ভারতবর্ষের সংবিধান তো তা বলেনি, ভারতবর্ষের সংবিধান তো সেপারেশন অফ পাওয়ারের কথা বলেছে। তাহলে কমপ্লিট ডিস্ট্রাকশন এবং কমপ্লিটলি একটা এমন দিকে নিয়ে গেল যে গোটা একটা বড় দায়িত্ব, যে দায়িত্ব ইলেকশন কমিশনকে দেয়া আছে, আসলে সেই দায়িত্ব নিয়ে প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে যায়। 2 নাম্বার। 3 নাম্বার কথা, আমরা সবাই আন্ডার অ্যাডজুডিকেশন নিয়ে আলোচনা করছি, আন্ডার অ্যাডজুডিকেশনের বাইরেও ডিলিট। আমার এলাকাতেই এমন মানুষ দেখতে পাচ্ছি, বাবা মার নাম আছে, প্রথমবারের ভোটার, তার ছেলের নাম কেটে গেছে। এখন এই যে হেনস্থা, বারবার বলছি, এই হেনস্থার উত্তর কে দেবে? আমি বিজেপির প্রতিনিধিকে বলতে শুনলাম, খুব সুন্দরভাবে উনি বললেন যে আন্ডার অ্যাডজুডিকেশন বলে তাদেরকে তো একটা চান্স নেওয়া হয়েছে। মোপিয়াদি, আমি তোমাকে বলছি, তোমারই এক পুরানো কলিগ, ওয়ান অফ ইউর ওল্ড কলিগ, সাংবাদিক, এই বাংলার একজন সাংবাদিক, আমি আগের দিনকে গিয়ে দেখলাম তার নামও আন্ডার অ্যাডজুডিকেশনে পড়ে আছে, তিনি খবর করছেন এসআইআর নিয়ে। তাহলে এটা গোটাটাই একটা হাস্যকর প্রক্রিয়া হয়ে যাচ্ছে। ভারতবর্ষের মধ্যে এত বড় গণতান্ত্রিক দেশ, পশ্চিমবাংলায় আজ নয়তো কাল ইলেকশন হতে যাবে। তাই জন্য আমরা বলছি দুটো কথা। এক, এক্সিকিউটিভরা অলওয়েজ লেজিসলেচারের কাছে আনসারেবল, এন্ড সো ইজ গণেশ কুমার। গণেশ কুমার কোনো আলাদা ব্যক্তি নন, উনিও লেজিসলেচারের কাছে আনসারেবল, ওনাকে আনসার দিতে হবে। 2 নম্বর কথা, বিজেপি হঠাৎ গণেশ কুমারকে কেন ডিফেন্ড করতে যাচ্ছেন আমরা তো বুঝতে পারছি না। ইমপিচমেন্ট তো এসছে গণেশ কুমারের এগেইনস্টে,
বিজেপি হঠাৎ গণেশ কুমারকে এখানে দাঁড়িয়ে প্রোটেক্ট করবার আসবো সায়ন, আসবো আমি বসুন্ধরার কাছে আসবো। বসুন্ধরা, ডেফিনেটলি যেখানে ন্যূনতম 100 সাংসদের স্বাক্ষর দরকার সেখানে 193, এই নাম্বারটা ডেফিনেটলি খুব ইন্টারেস্টিং এবং খুব সিগনিফিকেন্ট। কিন্তু ফাইনালি এরপর কি সত্যি কি এক্সপেক্ট করেন যে সত্যি ইমপিচমেন্ট প্রস্তাবটা গৃহীত হবে এবং প্রক্রিয়াটা শুরু হবে? না গৃহীত হোক আর না হোক, অ্যাটলিস্ট আমাদের যে আমরা যতজন স্বাক্ষর করেছেন 193 জন, তারা যে কেউ খুশি না, তারা যে ওনার নিরপেক্ষতা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। উনি যেভাবে নাম ডিলিট করেছেন, যেভাবে পুরো কার্যপ্রবাহটা চালিয়েছেন এতদিন ধরে, সে ব্যাপারে ওনার যে নিরপেক্ষতা নিয়ে আমাদের বিরাট প্রশ্ন আছে। এইটাই কোথাও রেজিস্টার্ড হচ্ছে, যে বিতর্কগুলো পার্লামেন্টে হবে বা হচ্ছে, এটা আমাদের অবস্থানটাকে অনেক বেশি পরিষ্কার করে যে এসআইআর নিয়ে আমাদের কি অবস্থান আছে, এবং গণেশ কুমারের যে এই যে এতদিন ধরে যেই প্রসেসটার মধ্যে যে নানান রকম প্রক্রিয়া চলেছে, সেই প্রক্রিয়াগুলোর মধ্যে মানুষের যে কি সাংঘাতিক হয়রানি আছে, এবং প্রত্যেকটা কেস ধরে ধরে প্রত্যেকটা পার্টে পার্টে ধরা যায় এমন ছোট ছোট সব ভুল আছে, মানে সেটা এখন পাহাড় প্রমাণ হয়েছে। আমি খুব ছোট ছোট জায়গা থেকে বলছি, একটা ছোট্ট একটা দুটো পার্টের মধ্যে যে ধরনের ভুলগুলো আছে খালি চোখে দেখে বোঝা যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও সেগুলো বিচারাধীন মামলার মধ্যে চলে গেছে বা বিষয়ের মধ্যে চলে গেছে। তো ইমপিচমেন্ট হোক বা না হোক, এই যে আলোচনাটা হবে, এই যে ভারতবর্ষকে একমুখী এবং শুধুমাত্র আমলা দিয়ে পরিচালনা করা নির্বাচনটাকে, এটা যে বাংলা কোনোভাবেই হতে দেবে না। বিহারে হয়েছে, তার আগে মহারাষ্ট্রে হয়েছে, তার আগে অন্য অন্য জায়গায় হয়েছে, এগুলো থেকে শিক্ষা নিয়ে যে এখানে আটকে গেছে, এইটা সারা ভারতবর্ষের কাছে বিরাট এই যে মেসেজটা, সুপ্রিয়, এই যে মেসেজটা, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে গণেশ কুমারের যে ভূমিকা, গণেশ কুমারের যে নিরপেক্ষতা, স্বচ্ছতা, সেটা নিয়ে যে একটা প্রশ্ন উঠছিল, সেটাকে আরো জোরালো করছে এই বার্তাটা। এটা কি অস্বীকার করতে পারো? এখানে এটা এমবারাসমেন্ট। নির্বাচন কমিশনের মতো, জাতীয় নির্বাচন কমিশনের মতো একটা অত্যন্ত শক্তিশালী সংস্থা, তার জন্য একটা এমবারাসমেন্ট। হ্যাঁ, এটা একটা ন্যারেটিভ। আমাদের যেটা মনে হয় এটা একটা ন্যারেটিভ। ভোটে হারতে চলেছে তৃণমূল, স্বাভাবিকভাবে তৃণমূলের কথা বলবে, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। গণেশ কুমার কি করবেন না করবেন গণেশ কুমারের ব্যাপার। ডিএমকে তো এখানে ভোটে লড়ছে না, এক সেকেন্ড, ডিএমকে তো এখানে ভোটে লড়ছে না। সুপ্রিম কোর্ট এখানে তো ইন্ডিজোটের সদস্য তো সবাই তো, প্রত্যেকেই তো, মানে কি বলবো এখন, এটা বলতে গেলে তুমি বলো আনপার্লামেন্টারি। তো হেরো পার্টির অংশ, স্বাভাবিকভাবে তারা কি সরকারকে সমর্থন করবে? তারা কি বলবে যে সব ঠিক হচ্ছে? যেখানে তামিলনাড়ুতে যেখানে হেরো পার্টি বলছো, ইন্টারেস্টিংলি এখনো পর্যন্ত অন্তত এই রাজ্যে তৃণমূল সরকারে আছে, ডিএমকে তাদের রাজ্যে সরকারে রয়েছে। বলি, যেখানে তামিলনাড়ুর কথা আমি বলছিলাম, তামিলনাড়ুতে কংগ্রেস কয়েকদিন আগেই, লোকসভার পরে কয়েকদিন আগেই যখন এই পৌরসভা নির্বাচনগুলোতে হই হই করে জিতলো, তখন ভোট চুরির গল্প তো আসেনি। তখন তো বলা হয়নি যে গণেশ কুমার, বা বাই ইলেকশনগুলো যখন হচ্ছিল, এক সেকেন্ড আমি শেষ করিনি দাদা, বাই ইলেকশনগুলোতে যখন কংগ্রেস জিতছে বা অন্য কোনো রাজনৈতিক দল জিতছে, স্ট্যালিন জিতছেন, তখন তো বলা হয় না। 2-3 নম্বর কথা, এখানে সায়ন একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছে যে জুডিশিয়ারিকে কেন ইনভলভমেন্ট হতে হবে লেজিসলেটিভ ইয়েতে। দেখো, 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, ক্ষমতায় এসেছিলেন। দিদি এখানে প্রতিনিধি হিসাবে এসছেন 2004 সালে বা 5 সালে সম্ভবত আগস্ট মাসে। সিপিআইএম নামক একটি রাজনৈতিক দল, তারা দীর্ঘদিন ধরে ভুয়ো ভোটার কার্ড তৈরি করে ওনাকেই ক্ষমতায় আসতে দিচ্ছিলেন বলে তিনি এটা বলেছিলেন, পার্লামেন্টে বলেছিলেন, আমরা বলিনি। তাহলে এই যে রাজনৈতিক ঐতিহ্য, ভুয়ো ভোটার তালিকা তৈরি করা, এটা তো সিপিএম এর থেকেই শেখা। এবং তার জন্যই লেজিসলেটিভটা কেন ইনভলভ হতে হয়েছে জুডিশিয়ারিকে, যখন একটা রাজ্যে দেখা যায় যে ডিএম অফিস ভাঙচুর করছে, তারই রাজ্যের অফিসিয়ালসরা, তার এমএলএরা এখানে জুডিশিয়ারিকে ইনভলভ হতে হয়, কারণ এটা ব্যতিক্রমী রাজ্য। আমাকে নিতে হবে ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। এরই মধ্যে আমরা কি দেখলাম যে একদিকে যখন আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ব্রিগেডের সভা করবেন এবং ব্রিগেডের সভা সেজে উঠছে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে, অন্যদিকে কদিন আগেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি এই রাজ্যে এসে, তিনি উত্তরবঙ্গে এসে
যে উষ্মা প্রকাশ করেছিলেন তার প্রোটোকল নিয়ে যে বিতর্ক দানা বেঁধেছিল, যেখানে এমনকি রিয়্যাক্ট করেছিলেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এখানে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা পাল্টা রিয়্যাক্ট করেছিলেন। এরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে এবার কেন্দ্র কড়া অবস্থান নিল, যেখানে শিলিগুড়ির পুলিশ কমিশনার এবং দার্জিলিংয়ের জেলা শাসক তাদের ডেপুটেশনে চেয়ে পাঠালো কেন্দ্র। আর এই কয়েক ঘন্টার মধ্যেই আমরা দেখলাম যে দার্জিলিংয়ের জেলা শাসক বদলি হলেন। আমাদের মনে আছে যে 2020-তে আমরা দেখেছিলাম যখন ডায়মন্ড হারবারে, যখন কাকদ্বীপ যাওয়ার পথে শিরাকোলের কাছে সেখানে জেপি নাড্ডা, তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি, তার কনভয়ে হামলার ঘটনা ঘটেছিল। সেই সময় 3 উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিক যারা ওই জায়গায় নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তাদের একই রকমভাবে ডেপুটেশনে ডেকে পাঠানো হয়েছিল, যদিও তাদের কাউকেই ছাড়েনি রাজ্য, এবং পরে সেই বিষয়টা আস্তে আস্তে ফিকে হয়ে যায়। এবার আমরা দেখলাম কেন্দ্র কড়া বার্তা দেওয়ার চেষ্টা করলো। শিলিগুড়ির পুলিশ কমিশনার এবং দার্জিলিংয়ের জেলা শাসক তাদের ডেপুটেশনে তলব করে। বঙ্গ সফরের সময় রাষ্ট্রপতিকে অসম্মান বিতর্ক, শিলিগুড়িতে এসে দ্রৌপদী মুর্মুর উষ্মা প্রকাশের পর এবার কড়া অবস্থান দিল্লির। দার্জিলিংয়ের জেলা শাসক মনীষ মিশ্র ও শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকরকে ডেপুটেশনে চাইলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক 3 দিনের মধ্যেই এ নিয়ে নবান্নের মতামত জানতে চেয়েছে দিল্লি। আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দিতে শিলিগুড়িতে এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেখানেই প্রশাসন ও মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। मुझे पता नहीं, लेकिन मैं भी बंगाल का ही बेटी हूँ। बंगाल में बहुत क्यों आने ही नहीं देते। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे, इसीलिए वहाँ जाके प्रोग्राम करा। कोई बात नहीं, कोई गिला नहीं, कोई शिकवा नहीं, लेकिन वो भी आवाज रहे, आप लोग ठीक रहे। थैंक यू, थैंक यू। রাষ্ট্রপতির মন্তব্য কানে আসার পর পাল্টা ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার বলতে নিজেকে লজ্জা লাগছে। মাননীয় রাষ্ট্রপতি, তাকে আমরা সম্মান করি, তাকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠানো হয়েছে। পরের দিন সুর চড়ান তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। গতকাল রাষ্ট্রপতিকেও রাজনৈতিক আক্রমণ করিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় সাধারণ মানুষের স্বার্থে লড়াই করছেন, তিনি রাষ্ট্রপতিকে রিসিভ করতে যাননি। প্রধানমন্ত্রী বসে, রাষ্ট্রপতি দাঁড়িয়ে, আমরা নাকি রাষ্ট্রপতির অপমান করছি। তবে বিষয়টি নিয়ে এদিন রাজ্যপালের কাছে সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাষ্ট্রপতিকে অসম্মানের জন্য মুখ্য সচিব ও ডিজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সওয়াল করেন তিনি। নন্দিনী চক্রবর্তী এবং পীযূষ পান্ডে, এই দুজনের এগেনস্টে ব্যবস্থা নেওয়া উচিত। এই বিষয়ে মাননীয় রাজ্যপালকে উইথ ফোল্ডেড হ্যান্ড বিনীতভাবে আমি বলেছি। 21-এর নির্বাচনের আগেও রাজ্যে একই ধরনের ঘটনা ঘটেছিল। তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় দায়িত্বরত 3 আইপিএস অফিসার রাজীব মিশ্রা, প্রবীণ ত্রিপাঠী ও ভোলানাথ পান্ডেকে ডেপুটেশনে তলব করেছিল দিল্লি, কিন্তু তখন রাজ্য তা এড়িয়ে গিয়েছিল। এবার 2 আধিকারিককে তলব নিয়ে নবান্ন কোন পথে হাঁটে তা নিয়ে কৌতূহলী সব মহল। শনিবারই ব্রিগেডে সভা করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যেই সেখানে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে মঞ্চ তৈরি করা হয়েছে। সমর্থকরা আসছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। ভোটের কথা মাথায় রেখে 145 জন প্রার্থীর নামও চূড়ান্ত করে ফেলেছে বিজেপি হাইকমান্ড। ফলে ভোটের দিন ঘোষণার আগেই লড়াই তুঙ্গে উঠছে বাংলার মাটিতে। কলকাতা টিভি। আমি বসুন্ধরার কাছে আসবো। বসুন্ধরা, কেন্দ্র কড়া অবস্থান নিচ্ছে এবং যেখানে দাঁড়িয়ে আমরা দেখলাম যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেদিন এই উষ্মা প্রকাশ করার পর যেভাবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তারা প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। প্রধানমন্ত্রী এমনও লিখলেন যে তৃণমূল সরকার সমস্ত লিমিট ক্রস করে গেছে। যদিও মুখ্যমন্ত্রী আমরা দেখেছি যে এই প্রশাসনিক স্তরে যে চিঠি, যে অ্যাডভান্স লিয়াজো বৈঠক যে হয়েছিল, সেখানে যে সমস্ত নথি আদান প্রদান হয়েছিল সেগুলো তুলে ধরে তিনি বলেছেন যে না, ওই জায়গার সমস্যা সম্পর্কে অবহিত করা হয়েছিল ইত্যাদি। কিন্তু আমরা দেখলাম বিতর্কটা এখানে থামলো না। শিলিগুড়ির সিপি এবং দার্জিলিংয়ের ডিএম তাদের ডেপুটেশনে ডেকে পাঠালো কেন্দ্র। না দেখুন, এগুলো তো প্রশাসনিক বিষয়। আর ভোটের আগে
প্রশাসনকে একটা বার্তা দেয়া যে এরপরে হয়তো আমরাই আসছি, আমরাই দেখে নেব, আমরাই করে নেব, এই ধরনের একটা অদ্ভুত একটা মুষ্টিযুদ্ধ মতো একটা ব্যাপার। এটার সাথে আর দ্রৌপদী মুর্মুকে সত্যিই সম্মান করা হয়েছে কি সম্মান করা হয়নি এ ব্যাপারে তো অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি দুজনেই বলেছেন এটা যদি কিছু হয়ে থাকে সেটা কমপ্লিটলি আনইনটেনশনাল, এবং এটা নিয়ে শুধু শুধু একটি রাজনীতি করা হচ্ছে যেটার কোনো অর্থই হয় না, এবং ভোটের সবচেয়ে বড় কথা এর কোনো প্রভাব নেই। প্রশাসনকে গিলে নেওয়ার চেষ্টা করছে ভোটের আগেই, প্রশাসনের মধ্যে একটা বার্তা পৌঁছানোর চেষ্টা করছে যেন গুড গভর্নেন্স নেই, ঠিকমতো অর্ডার তামিল হচ্ছে না, এ ধরনের একটা কথা বলার চেষ্টা হচ্ছে, কিন্তু ব্যাপারটা একেবারেই সেটা নয়। আর রাজ্যের যত প্রশাসন আছে, যে যারা যত এক্সিকিউটিভস আছেন বা অ্যাডমিনিস্ট্রেশনে যারা যারা আছেন, তারা যথেষ্ট নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টাই করেন। কখনো কোনো সরকারকে বা কোনো দলকে আলাদা করে সুবিধে পাইয়ে দেওয়ার কোনো চেষ্টার কোনো ব্যবস্থা নেই। আর নির্বাচন যখন ডিক্লেয়ার হবে সে সময় তো সকলেই এমসিসির আন্ডারে পড়ে যাবে। আমি আসবো, আমি এখানে সুপ্রিয়র কাছে আসি। যে সুপ্রিয়, আমরা দেখেছি যে ঠিকই যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি এসেছেন, তিনি উষ্মা প্রকাশ করেছেন এবং সেই সম্পর্কে স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি ব্যাখ্যা দিয়েছেন, তিনি রীতিমতো চিঠি তুলে ধরে ব্যাখ্যা দিয়েছেন। এবার এটা নিয়ে তারপর বিতর্ক থাকতেই পারে, কিন্তু যেভাবে আমরা দেখলাম যে শিলিগুড়ির পুলিশ কমিশনার এবং দার্জিলিংয়ের জেলা শাসক, যেখানে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন যে তারা কিন্তু রিসিভ করার জন্য ছিলেন। এবার এখানে প্রশ্ন যে আমরা তো দেখেছিলাম 2020, সেটাও আরেকটা নির্বাচনের আগে, 2020 ডিসেম্বরে যখন জেপি নাড্ডার কনভয়ের ওপর হামলার ঘটনা ঘটে, তখন 3 জন আইপিএস অফিসার তাদের একই রকমভাবে ডেপুটেশনে টেনে নিতে চেয়েছিল কেন্দ্র, কিন্তু রাজ্য ছাড়েনি, এবং তার পরিণতি কি? ফাইনালি তো কিছুই হয়নি। প্রথম কথা আমি এটা বলতে চাই, যেটা হলো যে জেপি নাড্ডা একজন রাজনৈতিক নেতৃত্ব এবং রাষ্ট্রপতি, দুটোকে এক করলে চলবে না। আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নিশ্চিতভাবেই আছি, আমাদের সর্বভারতীয় সভাপতি, কিন্তু দেশ এবং দেশের যে সেন্টিমেন্ট, রাষ্ট্রপতি, মহামহিম রাষ্ট্রপতির সাথে কোনো রাজনৈতিক নেতার তুলনা করলে চলবে না। 1, 2 হচ্ছে বাংলা তার নিজের মেয়েকে চায় বলে যারা স্লোগান দিয়ে ক্ষমতায় এসছে, এই পশ্চিমবাংলা দেখলো একজন নারীকে কিভাবে অপমানিত হতে হলো এবং আদিবাসী সমাজের একজন নারীকে কিভাবে অপমানিত হতে হলো। তুমি যে বলছো দিদি যে 2 জন আইপিএস তো ওখানে উপস্থিত ছিলেন, নিশ্চিত ছিলেন, গ্রিন পুলিশকেও দেখা গেছে। সিভিক ভলেন্টিয়ার কি করছিল? রাষ্ট্রপতির নিরাপত্তা রক্ষার মানে দায়িত্ব ওরা ছিল নাকি? এই প্রোটোকলের উত্তরগুলো তো দিতে হবে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীগুলো সব কটাই সাংবিধানিক পোস্ট। আমি বলছি এই জায়গাটাকে তো তৃণমূল কংগ্রেসকে বুঝতে হবে যে রাজনীতির জায়গাটা রাজনীতির জায়গায়, আর যেখানে প্রশাসনিক জায়গা, যেখানে আইপিএস ক্যাডাররা হোক, যারা যারা আছে তার নিয়ন্ত্রণে, যারা রাজ্যে কাজ করছেন, তাদেরকে এটা বুঝতে হবে যে একটা প্রোটোকল বলে কিছু বস্তু আছে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে। একটা মাইন্ডসেট থেকে তৃণমূলকে বেরোতে হবে যে এটা আলাদা কোনো স্টেট, মানে এটা আলাদা কোনো নেশন নয়, এটা আলাদা কোনো রাষ্ট্র নয়, এটা ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য। আর ইনি নতুন করে সারাবর্দিন নন, এটা বুঝতে হবে ওনাকে। আমি উনি একজন মুখ্যমন্ত্রী। সায়নের কাছে একটু আসি। সায়ন, একটা সাংবিধানিক, দেখো মুকেদি আমাদের কথা খুব স্পষ্ট, এমনকি যখন জগদীপ ধনখড় যে সময়তে ছিলেন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হতো সেই সময়তেও স্পষ্ট ছিল, সেটাও একটি সাংবিধানিক পদ। এই সমস্ত সাংবিধানিক পদগুলোকে নিয়ে এমন একটা জায়গায় চলে আসা যেখানে রাজনীতির আলোচনা ঢুকে যায়, সেটা অনুচিত। এটা আমাদের 1 নম্বর কথা। 2 নম্বর কথা, রাষ্ট্রপতির ক্ষেত্রে সেই দিনকে আমরা যা যা শুনেছি বা আজকে তার কনসিকুয়েন্সে যা যা দেখছি, এই তোমার প্রতিবেদনেই মানে ইট স্পিক্স ফর ইটসেলফ যে এর আগে জেপি নাড্ডা নিয়ে যা ঘটনা ঘটেছিল একই ঘটনা ঘটছে, ফলে এর আউটকাম এক্সট্রা কি হতে পারে? এক্সট্রা এটাই হতে পারে যে ভোটের আগে এই নিয়ে একটু আলোচনা হতে পারে, বিজেপির তরফ থেকে, তৃণমূলের তরফ থেকে, 2 শাসক দলের মধ্যে দাঁড়িয়ে একটা বাইনারি তৈরির চেষ্টা হতে পারে। সেই কারণে আমরা বলছি যে ধরো যা গরম গরম আলোচনা তৈরি হয়েছে, পশ্চিমবাংলায় আইনের শাসন নেই, আচ্ছা বুঝলাম পশ্চিমবাংলায় আইনের শাসন নেই, সংবিধানের শাসন নেই, কিন্তু পশ্চিমবাংলায় আইনের শাসন না থাকলে, সংবিধানের শাসন না থাকলে, তা সংবিধান অনুযায়ী যা কিছু ভাবে প্রসিড করবা তা তো কোনোদিন বিজেপি করে না, তা কেন্দ্রের সরকার করে না। তাহলে উল্টো দিকে আসলেই করে একটা বাইনারি তৈরি করবার প্রচেষ্টা। কিন্তু সেই দুঃখের বিষয় এটাই, এই বাইনারি তৈরির প্রচেষ্টায় রাষ্ট্রপতি যখন স্টেক হোল্ডার হয়ে যায়, এটা খুব দুর্ভাগ্যজনক আমাদের কাছে, আমরা এটা মনে করি। চন্দনদা, মপিয়া, রাষ্ট্রপতিকে অপমান করার যদি কোনোভাবে
হয়ে থাকে কোনো ক্ষেত্রে, সারা ভারতবর্ষে শুধু পশ্চিমবঙ্গে নয়, এটা একদম একটা সাংবিধানিক সংকট এবং সাংবিধানিক অপমান। এখানে রাষ্ট্রপতিকে কিন্তু বাইরে আপনাদের তো রাখতে হবে। আলকা লাম্বা থেকে শুরু করে Exactly, শামা আমি- আহমেদ, তারা তো এই মর্মে এই ইস্যুতে আমি তৃণমূল এক্স্যাক্টলি কংগ্রেসের এই পাশে প্রসঙ্গে দাঁড়িয়েছে। আসছি, আমি শুরুতেই বলছি যে রাষ্ট্রপতিকে রাজনৈতিকরণের শ্রীনাথ। কোনো জায়গা, রাজনৈতিকরণের কোনো জায়গা রাখা উচিত না সাংবিধানিকভাবে, কারণ এটা কনসেপ্ট অফ স্যাংটিটি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যারাই বা যে দল বা কেন্দ্রীয় সরকার, তার পরবর্তী যেসব অ্যাকশনস এবং রাষ্ট্রপতিকে দিয়ে বলিয়ে নেওয়া, ইনফ্যাক্ট সেটার মধ্যে কিন্তু রাজনৈতিক ক্লাসিফিকেশন আছে। তুমি ভালো করে শুনে নাও, আমরা স্বাভাবিকভাবে বলছি, আমি কোনো একটি চ্যানেলে বলছিলাম এটা যদি হরিয়ানা হতো, এটা যদি মধ্যপ্রদেশ হতো, এটা যদি গুজরাট হতো, তাহলে এই প্রসঙ্গগুলো আসতো না। আজকে এই প্রসঙ্গটা এসছে, তার কারণ হচ্ছে যদি কংগ্রেস শাসিত বা অবিজেপি শাসিত কোনো জায়গায় এই ধরনের ঘটনা ঘটে, কি অ্যাকশনস হতে পারে দেখেছি। কিন্তু আমার প্রশ্নটা আরেকটু অন্য জায়গায়, যে অ্যাকশনসগুলোর আজকে সাক্ষী হচ্ছেন এই জেলা শাসকরা, এসপিরা, সেখানে রাজনৈতিকভাবে বেঁচে যাচ্ছেন কারা? মুখ্যমন্ত্রীর যে প্রশ্ন করা হয়েছিল, একজন পূর্ণমন্ত্রী রাষ্ট্রপতিকে রিসিভ করবেন, অভ্যর্থনা করবেন, এটা ছিল কারণ। সেটা করা হয়নি, তার পরবর্তী সময় প্লেস চেঞ্জ হয়েছে। আমি একটা কথা পরিষ্কার বুঝি, কনস্টিটিউশনালি বুঝি, রাষ্ট্রপতির দপ্তর থেকে কমিউনিকেশন যেটা করা হয় থ্রু সিস্টেম করা হয়, এবং এর সাথে গভর্নরও ইনভলভ থাকেন, তার সাথে সাথে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক ইনভলভ থাকেন, চেক রিচেক করা হয়, এবং তার পরবর্তী সময় যে ঘটনাটি ঘটেছে রাষ্ট্রপতি সেটা স্বীকার করেছেন বা তার ডিপার্টমেন্ট স্বীকার করেই এটা এসছেন পরিবর্তিত প্লেসে, উনি জানতেন সেটা। তাহলে আলটিমেটলি রাজনৈতিক অপটিক্স তৈরি করা কেন? আমি দুটো দলের ক্ষেত্রেই বলছি, রাজনৈতিক অপটিক্স তৈরি করা কেন? কেন রাষ্ট্রপতিকে ইনভলভ করে আমরা আমি আজকে ঠিক এই একটা জায়গাটাই সূত্রের কাছে আসি। অসম্মানিত এই যে আলোচনা করব। একটা খুব সিরিয়াস অভিযোগ তৃণমূল কংগ্রেস বা একাধিক বিরোধী দলের তরফ থেকে আসে, তোমাদের বিরোধী দলের তরফ থেকে আসছে, যে রাষ্ট্রপতির পদকে রাজনৈতিক এজেন্ডার কারণে অপব্যবহার করা হয়েছে, তার পদের যে গরিমা সেটা ডাইলিউটেড হয়েছে। রাষ্ট্রপতি, মহামহিম রাষ্ট্রপতি তিনি নিজে তার বক্তব্যের মাধ্যমে এটা বলেছেন, একটু আগেই তোমার প্রতিবেদনে আমরা দেখলাম। এখন যদি তৃণমূল কংগ্রেস বিশেষ করে এবং বাকি বিরোধী দল যারা আছেন, তারা যদি এটা মনে করেন যে আমরা অর্থাৎ বিজেপি এটা বলিয়ে নিচ্ছে, এর থেকে লজ্জার বা মাথা হেটের মতো কথাবার্তা আর কিছু হতে পারে বলে রাজনীতিতে আমি বুঝি না। দ্বিতীয় হচ্ছে, সবটাতেই এনারা ভোট দেখতে পারেন। রাষ্ট্রপতিকে দিয়ে নাকি বিজেপি বলিয়ে নিচ্ছে কেন, সামনে ভোট আছে বলে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, এর আগে তো অনেকগুলো সরকারি প্রকল্প নরেন্দ্র মোদীজি নিজে এসে উদ্বোধন করেছেন। রেল দপ্তরের কোনো যদি ইভেন্ট থাকে সেখানে এসে উদ্বোধন করেছেন। আগামীকালও একটি সরকারি অনুষ্ঠানের উদ্বোধন আছে, সেখানে প্রায় 18,000 কোটি টাকা হচ্ছে বিনিয়োগ হতে চলেছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। এটা তো পশ্চিমবঙ্গেই হবে, মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ দেওয়া হচ্ছে, আমি চ্যালেঞ্জ উনি আসবেন না। এটা রাজনীতি নয়? এর আগেরগুলোতে উনি জানেন এটা রাজনীতি নয়। এই জায়গাটা থেকেই তো আমরা বেরোতে বলছি, যুক্তরাষ্ট্রীয় কাঠামোটাকে তো তিনি ফেলিয়ার করছেন। না উনি আসবেন কি আসবেন না আপনাকে জ্যোতিষী করতে কে বলেছে? উনি আসবেন কি আসবেন না সেটা ওনার ব্যাপার, ওনার সিদ্ধান্ত। আর উনি আসবেন না এটা আপনি ধরে নিচ্ছেন কেন? অনেক ক্ষেত্রেই তো এরকম হয়েছে, প্রধানমন্ত্রী এসেছেন, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী একই মঞ্চে থেকেছেন, পরপর দুজন ভাষণ দিয়েছেন, এসব হয়নি তো এরকম না। সরকারি মঞ্চে কোথাও দেখা যায়নি দিদি, এই মাঝখানে সরি ইন্টারাপ্ট। যাই হোক, আমরা প্রসঙ্গে ফিরি। কিন্তু সরকারি মঞ্চে দেখা যাক আর না যাক, কিন্তু মঞ্চ শেয়ার করেননি, ব্যাপারটা এরকম নয়। সেটিং করতে গেছে, ব্যাপারটা এরকম না, একদমই বাজে কথা। সেটিং করতে গেছে, সেটিং যদি হয়, প্রসঙ্গে আসি, এটা ছেলে মানুষই আলোচনা হচ্ছে না। না সেটিং এর ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে সামনে দেখুন এই যুদ্ধের জন্য আমরা এলপিজি পাবো কি পাবো না, কি হবে কি হবে না, প্রধানমন্ত্রী কি বললেন, কিভাবে কালোবাজারি আটকানোর চেষ্টা করলেন, এই সমস্ত অ্যাকচুয়াল ইস্যু থেকে কতদিন কালকে এটা নিয়ে হয়েছে বাংলা বলছে, পরশু এটা নিয়ে হয়েছে বাংলা বলছে। এটা তো প্রত্যেক দিনের হচ্ছে, প্রত্যেক দিনই তো মানুষ আতঙ্কিত হচ্ছে, একটার পর একটা রেস্টুরেন্ট বন্ধ হচ্ছে, কমিউনিটি কিচেন বন্ধ হচ্ছে, হস্টেলগুলোর কিচেন বন্ধ হচ্ছে। এগুলো তো আসল আলোচ্য বিষয় না কোনটা আসল আলোচ্য বিষয় সেটা তো ডেফিনেটলি কলকাতা টিভির এডিটোরিয়াল সেটা ডিসাইড করবে, সেটা ডিসাইড করেছে। আমরা আজকে ডিসাইড করেছি এই বিষয় নিয়ে আলোচনার জন্য। যদি আপনার কিছু বক্তব্য থাকে প্লিজ বলুন, ইউ আর ওয়েলকাম। না এটাই বলছি আর কি, যে এটা একেবারে শুধু এটা ভাবা যে প্রধানমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রী একই মঞ্চে থাকবেন না, এগুলো সমস্ত উল্টোপাল্টা প্রেডিকশন, এগুলো ঠিক না, এগুলো একেবারেই ঘটনা না। নিশ্চয়ই থাকবেন, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর ধারণা ওনার যথেষ্ট আছে, উনি নিশ্চয়ই সুপ্রিয় পয়েন্ট ইজ, যেটা বসুন্ধরারা বলছে যে আসলে তোমরা প্রশাসনিক আধিকারিকদের, এবং এই অভিযোগটা কিন্তু প্রথম নয়, এর আগেও দেখা গেছে, আমি আগে 2020 রেফারেন্সও যেটা দিলাম, যে
প্রত্যেকটা ক্ষেত্রে প্রশাসনকে তোমরা একটা তটস্থ রাখার চেষ্টা করো, কোথাও সেখানে একটা তোমরা এই বার্তা দেওয়ার চেষ্টা করো। কখনো কেউ সরাসরি বলেন যে আমরা ক্ষমতায় আসছি, আমরা শঙ্কর ঘোষকেই বলতে দেখেছি কিছুদিন আগে যে আমি সরকারটা চালাবো, তখন কিন্তু দেখবেন। আমরা একাধিক সময় দেখেছি যখন প্রশাসনকে ঘুরিয়ে বার্তা দেওয়া হচ্ছে। এই যে এই দুজনকে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ ডেপুটেশনে নিয়ে যাওয়ার চেষ্টা বা অর্থাৎ একটা উদ্যোগ, এটা কি ভয় ভীতির সঞ্চার করার জন্য? না না না, একদম না। খুব ভালো প্রশ্ন এটা, আমি চাইছিলাম এই প্রশ্নটা তুমি করো, কারণ মানুষের জানা উচিত যে এটা এমন একটা রাজ্য যে রাজ্যের সাথে এটা খুব বেশি করে তোমাদের মানে অনেকের মনে হচ্ছে যেখানে কংগ্রেস শাসিত রাজ্য থেকে এই ধরনের অভিযোগ কিন্তু আসে না। অনেক জায়গায় তো কংগ্রেস শাসিত রাজ্য রয়েছে, কেন এখানে আসে বলো তো? কারণ এখানে দেখা যায় মুখ্যমন্ত্রীর বাড়ির কালী পুজোতে খালি পায় পুলিশ কমিশনারকে খিচুড়ি বাড়তে। এখানে দেখা যায় প্রশাসনিক বৈঠকে সরকারি মঞ্চ থেকে তুইতুকারি করে মুখ্যমন্ত্রী একজন আইপিএসকে, সিনিয়র আইপিএস অফিসারকে তুইতুকারি করছেন। এখানে দেখা যায় যখন ইডি রেড করে তখন ইডি থেকে বাঁচানোর জন্য গোটা পুলিশ ফোর্সটা তুলে গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দাঁড়িয়ে যায় একটা মিডিয়া হাউসের সামনে, যেখানে গিয়ে তাকে বাইট দিতে বাধা দেওয়া হয়। এই জন্যই একটু আমি একটু দেখাই, এরই মধ্যে যেখানে যাবেন সেখানে তার নিরাপত্তা তো যাবেই, মুখ্যমন্ত্রী যেখানেই যাবেন সেখানেই তার নিরাপত্তা। খুব ভালো প্রশ্ন দিদি, সঙ্গে না গেলে পরে তো দিদি হবে না দিদি এটা। একটা কাউন্টার নাও, আর মুখ্যমন্ত্রীর একটা কাউন্টার নাও, খুব ভালো উত্তর। আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সেকেন্ড ইন কমান্ড হতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারের কে, যার পেছনে 60খানা কনভয় গাড়ি ছোটে আমার আপনার করের ট্যাক্সের টাকায়, সেকেন্ড ইন কমান্ড দলের হতে পারে, কোনো রাজ্যের তিনি। আমি এরই মধ্যে একটু দেখাবো যে প্রধানমন্ত্রীর আজকে যে প্রস্তুতি চলছে, বিজেপির প্রধানমন্ত্রীর ব্রিগেডকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে, এবং আজকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি এই দক্ষিণেশ্বরের আদলে যে মঞ্চ সেটা সম্পর্কে কি বলেছেন একটু শোনাবো। দুর্গাপুজো নিয়ে বাঙালির এত গর্ব, আমাদের প্রাণের পুজো, সেটাও তো রামেরই অকাল বোধন। মন মে রাম তন মে রাম রোম রোম পর রাম রে, এটা ছিলই। আর পশ্চিমবঙ্গে যখন বাঙালি কেউ আসেন বাইরে থেকে, বা যখন সারা দেশ থেকেই ওই যাদের বহিরাগত বলেন হিন্দি ভাষাভাষী মানুষরাও যখন আসেন, তাদের অন্যতম গন্তব্যস্থল কোথায়? যত মত তত পথের যিনি প্রবক্তা, মানে ভারতীয় সংস্কৃতিকে যিনি সহজ সরলভাবে তুলে ধরেছিলেন, ভারতীয় আধ্যাত্মবাদ, সেই রামকৃষ্ণের দক্ষিণেশ্বর। তো এই বহুত্ববাদী সমাজটাকে রেখে দেওয়ার জন্যই সাম্প্রদায়িকতা, বিচ্ছিন্নতাবাদ, দখলদারির বিরুদ্ধে সহজ সরল ভাবে আমার সবাইয়ের কথা বলার যে পথ, তারই প্রতীক হিসেবে ওখানে আছে। ভীষণ ইন্টারেস্টিং বাইট, ভীষণ ইন্টারেস্টিং একটা পলিটিক্যাল বাইট। আমি খুব সংক্ষেপে সবার কাছে যাব, প্রথমে সুপ্রিয়র কাছে আসি। আজকেও তোমার আলোচনায় সোহরাবর্দী প্রসঙ্গ এসেছে, তোমাদের একাধিক নেতা, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে একাধিক নেতা, যাদের কথায় অহরহ অনুপ্রবেশকারী, রোহিঙ্গা ইত্যাদি আসে। রাষ্ট্রবাদী মুসলিম নয় এরকম একটা বিভাজন, এরকম একটা ডেফিনিশনও তোমরা তৈরি করে ফেলেছো। অমিত শাহর গলায়, প্রধানমন্ত্রীর গলায় ঘুষপেটিয়া শোনা যায়। সেখানে শ্রমিক ভট্টাচার্য বলছেন যে বহুত্ববাদের বার্তা দিতে, যত মত তত পথ তার বার্তা দিতে, এবং তিনি বলেন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতা, বিচ্ছিন্নতাবাদ, দখলদারি রাজনীতির বিরুদ্ধে। এই সাম্প্রদায়িকতা এবং দখলদারি রাজনীতির অভিযোগ তো বিরোধীরা তোমাদের এগেনস্টে আনেন। আমাদের এগেনস্টে আনতেই পারেন, কারণ হচ্ছে আমরা যখন বলি যে এই যে তুমি একটু আগে বললে না যে রাষ্ট্রবাদী মুসলিম, দেখো পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যেখানে তুমি আমাকে প্রশ্নটা করলে, সেটাই বলছি, তুমি প্রশ্নটা পরিচিত ছিলাম না বাবা, তুমি প্রশ্নটা আমাকে করলে যে আমরা করি, সেই প্রশ্নটা তুমি আমাকে করলে। তা আমরা ডেফিনেশনটা এইভাবে দিই যে যেখানে দেখা যাবে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের কোনো অঞ্চলে পাকিস্তান ইন্ডিয়ার সাথে খেলা হলে যখন যে মুসলমানরা বাজি ফাটান, তারা আমাদের কাছে রাষ্ট্রবিরোধী মুসলমান, আর যারা ইন্ডিয়ার ফ্ল্যাগটা নিয়ে ছুটে ছুটে নিজের বাচ্চাদেরকে নিয়ে আপ্যায়ন করেন, তারা হচ্ছে আমাদের কাছে এই রাষ্ট্রবাদী মুসলমান। এটা গেল এক। দুই হচ্ছে বহুত্ববাদের তো বাংলা, এটা তো বহুত্ববাদ, এবং আমরা রামকে মানি, আমরা রামের সাথে প্লাস করে দিয়ে কৃষ্ণকেও মানি, তাই রামকৃষ্ণ, তাই সেই আদলে হচ্ছে। আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, ইনফ্যাক্ট এই শ্রমিক রিয়েলি, এবং আমার ওনারশিপ নিতে ইচ্ছে করছে। ইনফ্যাক্ট আমরা যে কথাটা বলে আসছি সেই কথাটাই প্রোটোটাইপ, অ্যাবসলিউটলি তাকে ইকো করলেন শ্রমিকবাবু, ধন্যবাদ তাকে এর জন্য। তার কারণ হচ্ছে এই মেসেজটা খুব স্বাভাবিক, আমি বলবো এই মেসেজটা উনি কখনোই
কোনো কংগ্রেসি কমিউনিস্ট পার্টির জন্য রাখেননি, কারণ তারা চরিত্রগতভাবে বহুত্ববাদে বিশ্বাস করেন। আমাদের অ্যাকশন তাই, আমাদের অ্যাডাপশন তাই, আমাদের আইডিওলজি তাই। উনি যে প্রসঙ্গটা তুললেন সম্ভবত ওনার দলেরই আর একটা গ্রুপের বিরুদ্ধে, যারা প্রতি মুহূর্তে রোহিঙ্গার বলে আন্দোলনে একটা মাত্রা দেওয়ার চেষ্টা করে। সায়ন, ডু ইউ ফাইন্ড দিস বাইট ইন্টারেস্টিং? না মপিয়াদি, তোমার কি এটা মপিয়াদি তোমার ইন্টারেস্টিং লেগেছে? তো তোমার ইন্টারেস্টিং লেগেছে কারণ তুমি ইনোসেন্ট মানুষ বলে। দেখবে এই যে সীতা, সেই কমপ্লিমেন্ট হিসেবে নিলাম সায়ন। তাই রাবণকে আমি বলছি, আমি সেটাই বলছি যে সীতার খুব ইনোসেন্ট লেগেছিল বিষয়টা, তার ইন্টারেস্টিং লেগেছিল ইনোসেন্ট বলে। তাই জন্য রাবণ যখন সাধুর বেশে এসেছিল, তাই জন্য হয়তো বুঝতে পারেননি। বাদবাকি কম বেশি আমরা সবাই জানি। শুভেন্দু অধিকারী আর শ্রমিক ভট্টাচার্য ভাষাগত আলাদা হতে পারে, কিন্তু গল্প তো সব সেম। তুমি বলতে চাইছো যে শ্রমিকদা সাধুর বেশে এসে এই যতমত ততপথ বহুত্ববাদ ইত্যাদি বলে তিনি কোথাও বিভ্রান্ত করছেন? অবশ্যই। আর তা যদি তিনি না করতেন, তাহলে ঘরের মধ্যে শুভেন্দু অধিকারীকে এই পাঠ পড়াতেন, ওনার দলের লোকেদের এই পাঠ পড়াতেন, মিডিয়াতে বলতে হতো না। বসুন্ধরা বেকার বলছেন এসব। এটা সম্পূর্ণ একটা ক্যামোফ্লাজ। এইসবই ওরা ধারপাশ দিয়েও বিশ্বাস করে না, একেবারেই বিশ্বাস করে না, পুরো একটা ক্যামোফ্লাজ। এটা যেহেতু মানে বাঙালি অনেক বেশি কালী পুজো করে বা রামকৃষ্ণায়ড, তারা অনেক মানুষই আছেন, তাদের মন জয় করার জন্য এটা একটা নাইস ক্যামোফ্লাজ, নাথিং এলস। এটা আর কিচ্ছু না। কিছুদিন আগে উনি গণেশ কুমার সম্পর্কে বলেছিলেন যে ইলেকশন কমিশন এবং বিজেপি এরা দূর তাক, এদের সাথে কোনো সম্পর্ক নেই। ইলেকশন কমিশন আলাদা ব্যাপার, বিজেপি আলাদা ব্যাপার। কিন্তু পেছনে দেখা গেছে বিজেপি এর হাত পা মানে সুতো বেঁধে নাড়ি চাড়ে। এটাও ঠিক তাই। এটা পুরো সেজে গুজে এসে একটা কিছু দেখানো, যেটার মতবাদের সাথে মতামতের সাথে দূর তাক বিজেপির কোনো সম্পর্ক নেই। এসে দাঁড়িয়ে কোথাও কি, এর আগেও আমরা দেখেছি শ্রমিক ভট্টাচার্যকে আমরা বলতে শুনেছি, তিনি বলেছেন যে যারা জাতীয়তাবাদী মুসলিম তারা যেন সঙ্গে আসেন, তাদের জন্য তাদের নিয়ে চলার বার্তা দিয়েছেন। কোথাও দাঁড়িয়ে কি আসলে পশ্চিমবঙ্গের যে ডেমোগ্রাফি সেটার কথা মাথায় রেখে এটা একটা স্ট্র্যাটেজি? সুপ্রিয়, কোনো স্ট্র্যাটেজি নয়। যারা বাঙালি এবং বাংলার কথা এত বারবার করে বলেন, সেখানকার তাদের এবং ডেমোগ্রাফির থেকেও বড় কথা বাঙালির যে কালচার সেটার কথা মাথায় রেখে একটা স্ট্র্যাটেজি। বাঙালির কালচার যারা আওড়াচ্ছেন বা তারা কপিরাইট নিয়েছেন বলে যারা এখানে মনে হয় যে তৃণমূল যারা করেন না তারা কেউ বাঙালি নন বলা একজন ব্যক্তি, তো তারা কি কপিরাইট নিয়ে রেখেছেন বাঙালিদেরকে বিশেষণ কি কোন বিশেষণে বিভক্ত করবেন? সুতরাং বিজেপি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দল, তার আদর্শে আদর্শিত একটি রাজনৈতিক দল। এই পশ্চিমবাংলায় দাঁড়িয়ে চন্দনদা, আমি, তুমি, দিদি সবাই মিলে আজকে রাজনীতি করতে পারছি ভিন্ন ভিন্ন মতে। কোনো না কোনো জায়গাতে পূর্ব পাকিস্তান হওয়ার ক্ষেত্রে তার একটা অবদান তো ছিল, এটা কেউ অস্বীকার করে না। আমাদের সময় একদম শেষ। আগামীকাল প্রধানমন্ত্রীর ব্রিগেডের সভার দিকে ডেফিনেটলি আমাদের নজর থাকবে এবং এরই পাশাপাশি এই আমলা নিয়ে যে টানাপোড়েনটা, সেটার পরিণতি কোন দিকে যায় সেটাও ফাইনালি 2020 যে জেপি নাড্ডার কনভয়ে হামলা পরবর্তী সময়ে সেটা যেভাবে বহারম্ভে লঘুক্রিয়া হয়েছিল, এক্ষেত্রেও তাই হয়ে যায় কিনা, নাকি এক্ষেত্রে কোনো ব্যতিক্রম হয়, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।